এবং মেজরিটি ভিউটাই কিন্তু সেই জনগণের কাছে গিয়েছে গণভোটের জন্য, সেটাই পাশ হয়েছে এবং সেটাই মানা বাধ্যতামূলক। জনগণ যখন তাদের মতামত দেয়, জনগণ হলো সার্বভৌম ক্ষমতার অধিক। বাইরে অনেকে বলে যে সংসদ সার্বভৌম, এর চেয়ে মানে ভুল একটা বক্তব্য আর দ্বিতীয়টা হতে পারে না। সংসদ সার্বভৌম নয়, যে জনগণ সার্বভৌম। আমরা পরিবর্তন করতে পারবো, সংশোধন করতে পারবো, কিন্তু মৌলিক কাঠামো আমরা পরিবর্তন করতে পারবো না। একটা প্রশ্ন উঠেছে নোট অফ ডিসেন্ট সম্পর্কে। ওকে, নোট অফ ডিসেন্ট, সেই ওই যে নোট অফ ডিসেন্টের পাশে লেখা ছিল যে যারা নির্বাচিত হবে তারা যদি এটা তাদের তাদের নির্বাচন ইশতেহারে এটা অন্তর্ভুক্ত করে যদি তারা জনগণের ম্যান্ডেট পায় তাহলে তারা সেইভাবে সংস্কার করবে। নোট অফ ডিসেন্ট মানেটা কি মনে আছে আমাদের? বোধহয় কি আমাদের এই যে 133টা যে অধ্যাদেশের 112-13টা অনুমোদন হলো কিছু সংশোধন করে, এগুলোতে কি সর্বসম্মতভাবে হয়েছে? সর্বসম্মতভাবে হয়েছে? সর্বসম্মতভাবে হয়। এগুলোতে ওই যে আমার যতটুকু মনে পড়ে 14 জনের কমিটি ছিল, 3 জন ছিল বিরোধী দলের আর অন্যরা 11 জন বোধহয় সরকারি দলের ছিল। তো সরকার যে বিরোধী দল তার তো নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং শুধু তাই নয়, একটা কোনটা থেকে যেন ওই যে মানবাধিকার কমিশন না ইয়েতে ওই যে জমিরুদ্দিন সরকার সাহেবের ছেলে কি জমির ব্যারিস্টার নওশাদ জমির তো উনি নাকি নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো ওগুলো কি আইন হলো? কোনটা আইন হলো? মেজরিটি যেটা বলেছে সেটাই আইন। একটা গণতান্ত্রিক পদ্ধতিতে, মেজরিটেরিয়ান পদ্ধতিতে যে সংখ্যাগরিষ্ঠ যেটা সিদ্ধান্ত নেয় সেটাই সিদ্ধান্ত। তো এই যে ওই যে নোট অফ ডিসেন্ট হলো মাইনরিটি ভিউজ। হ্যাঁ, ওই যে ইয়েতে লেখা থাকবে, প্রসিডিংসে লেখা থাকবে, কিন্তু মেজরিটি যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই হলো সিদ্ধান্ত মেজরিটির ভোটে। তো এখানে যেটা যাই কিছু লেখা থাকুক না কেন তাতে কিছু আসা যায় না, কারণ ইটস ইনকনসিকুয়েন্সিয়াল। ওটা মাইনরিটির ভিউ, এবং মেজরিটির ভিউটাই কিন্তু সেই জনগণের কাছে গিয়েছে গণভোটের জন্য, সেটাই পাশ হয়েছে এবং সেটাই মানা বাধ্যতামূলক। জনগণ যখন তাদের মতামত দেয়, জনগণ হলো সার্বভৌম ক্ষমতার অধিক। বাইরে অনেকে বলে যে সংসদ সার্বভৌম, এর চেয়ে মানে ভুল একটা বক্তব্য আর দ্বিতীয়টা হতে পারে না। সংসদ সার্বভৌম নয়, যে জনগণ সার্বভৌম, এবং সংসদ সেই সব দেশে সার্বভৌম যেখানে লিখিত সংবিধান নেই। আমাদের মতো দেশে যেখানে লিখিত সংবিধান আছে, সংসদ সার্বভৌম মানে সংসদ ওই সংবিধানকে উপেক্ষা করে তারা যা ইচ্ছা তা করতে পারে। ব্রিটেনে লিখিত সংবিধান নাই, তাই সেই সংসদ সার্বভৌম। কিন্তু আমার দেশে সংসদ সার্বভৌম না, তাই তারা যা ইচ্ছা তা করতে পারে না। এই ব্যাপারে অনেকগুলো রায় আছে, আমাদের দেশের প্রতিবেশী দেশের অনেকগুলো রায় আছে। তো সার্বভৌম জনগণ যখন রায় দিয়েছে সেটাই অবশ্য পালনীয়, সেটাই করণীয়, সেটাই এই যে 180 দিনের মধ্যে 180 কর্মদিবসের মধ্যে যে 48টা বিষয় যেটা গণভোটে পাশ হয়েছে সেটা পাশ করার জন্য যে সবারই সংসদ সদস্যদের শপথ নেওয়ার কথা। সংসদ সদস্যরা দুটো হ্যাট করার কথা, অর্থাৎ দুটো দায়িত্ব নেওয়ার কথা এই নির্বাচনের মাধ্যমে। একটা হলো 5 বছরের জন্য সংসদ সদস্য হিসেবে তারা শপথ নেবেন এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, আর 180 কর্মদিবসের জন্য তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবে। এই দুটো দায়িত্ব। তো এই জনগণ এই রাষ্ট্রপতি আদেশ অনুমোদন করেছে, তাই এটা সকলের জন্য পালন করা বাধ্যতামূলক। কিন্তু আমরা সেটা উপেক্ষা করছি দুর্ভাগ্যবশত। আর আরো দু একটা বিষয়, স্থানীয় সরকারের কথা বলা হয়েছে। আপনারা কেউ দেখেছেন কিনা? আমি গত 2-3 সপ্তাহে একাধিক লেখা লিখেছি
প্রথম আলোতে দুটো লেখা লিখেছি। যে প্রথম লেখাটা লিখেছিলাম যে এমপি সাহেবদের জন্য বসার জায়গা করে দেওয়া। এমপি সাহেবের জন্য বসার জায়গা করলে ক্ষতি কি? ক্ষতি হলো নাকের একটা কাজ, মুখের আর একটা কাজ। আমি মুখের কাজটা যদি নাক দিয়ে করতে যাই তাহলে সমস্যা। আমাদের সংবিধানে যেই সংবিধান আছে দুটো প্যারালাল সরকার থাকার কথা, একটা হলো কেন্দ্রীয় সরকার, আর একটা হলো স্থানীয় সরকার, এবং সমান্তরাল। এবং স্থানীয় সরকারটা হবে অনিয়ন্ত্রিত, স্বায়ত্তশাসিত। এখন আপনি এমপি সাহেবদের হলো কেন্দ্রীয় সরকারের অংশ, আপনি তাদেরকে যদি বসিয়ে দেন তাহলে কি কি করবেন? আপনি মুখের কাজটা নাক দিয়ে করার চেষ্টা করবেন, যেটা অতীতে করা হয়েছে। যেমন বিদ্যমান উপজেলা আইনেই যে কাজটা করা হয়েছে, এমপি সাহেবদেরকে ওনাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, এবং সেটাও সঠিক কাজ নয়। এমপি সাহেবদেরকে ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে যেটা সঠিক নয়। এবং এই যে এমপি সাহেবদেরকে আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকে যে বসার জায়গা করে দেওয়া, তার মানে তারা চিন্তা করে দেখেন, তারা যদি ওখানে বসে যে পুরো উপজেলা মুখরিত হয়ে যাবে না দলের নেতাকর্মী দ্বারা। এবং এমপি সাহেব যদি বসে তাহলে কার ঘাড়ে কয়টা মাথা আছে এমপি সাহেব যা বলবেন তার বিরুদ্ধে কথা বলার। তার মানে এমপি সাহেবের স্থানীয় সরকার পরিচালনা করবেন। এবং এটা সংবিধানের দুইটা অনুচ্ছেদের পরিপন্থী। একটা হলো সংবিধানের 65 অনুচ্ছেদ। 65 অনুচ্ছেদে বলা আছে সংসদ সদস্যদের আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হইবে। আইন প্রণয়নের একবারে সংবিধানের ভাষা। আইন প্রণয়ন মানে কি? আইন অনুমোদন, আইন পরিবর্তন, আইন সংশোধন, আইন বাতিল, সেই ক্ষমতা দেওয়া হয়েছে। এবং এর সাথে সংসদ আরো কিছু ক্ষমতা আছে, যেমন সরকারের বাজেট পাস করা, তারপরে সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা যে সংসদীয় কমিটিগুলোর মাধ্যমে। পাশাপাশি তাদের আরো দায়িত্ব হলো বিভিন্ন নীতি নির্ধারণ বিষয়ে তাদের মতামত তুলে ধরা। এগুলো সংসদ সদস্যদের কাজ। আর স্থানীয় সরকারের কাজ হলো সংবিধানের 59 অনুচ্ছেদে বলা আছে আইন অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক এককাংশে স্থানীয় শাসনের ভার দেওয়া হইবে। আমার মুখস্থ হয়ে গিয়েছে। অর্থাৎ উপজেলাতে নির্বাচিত উপজেলা পরিষদ, জেলাতে নির্বাচিত জেলা পরিষদ, ইউনিয়নে নির্বাচিত ইউনিয়ন পরিষদ, তেমনিভাবে পৌরসভা, সিটি কর্পোরেশন নির্বাচিত পরিষদগুলো শাসন কার্য পরিচালনা করবে। শুধু কিছু কম বিতরণ নয়, তারা যে শাসন কার্য পরিচালনা করবে, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব। তো তার মানে কি, আমরা যদি নির্বাচন না করি, আমরা যদি এমপি সাহেবদের বসাই, আমরা যদি প্রশাসক নিয়োগ করি, তাহলে আমরা এই 59 অনুচ্ছেদেরও লঙ্ঘন করছি না। কারণ 59 হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে এগুলো পরিচালিত হওয়ার কথা। আমরা নির্বাচিত প্রতিনিধি সেখানে বসাচ্ছি না। আর শুধু তাই নয়, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করলাম, নিরন্তর লড়াই। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র হলো নির্বাচিত প্রতিনিধিদের শাসন, সকল স্তরে, শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, যে প্রত্যেক স্তরে, প্রশাসনিক স্তরে, প্রশাসনিক এককাংশে নির্বাচিত প্রতিনিধিদের শাসন। তো আমরা যদি শুধু কেন্দ্রে নির্বাচিত প্রতিনিধি হলো আর অন্য প্রান্তিকে কোথাও নির্বাচিত প্রতিনিধি নাই, তাহলে কি গণতন্ত্র পরিপূর্ণ হলো? বস্তুত এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো হলো গণতন্ত্রের ভিত রচনা করে। এগুলো এই ভিত উপর দাঁড়িয়ে উপরিকাঠামো, গণতন্ত্রের উপরিকাঠামো বিরাজ করে। তাই গণতন্ত্রের ভিতটা যদি শক্ত না হয়, দুর্বল হয়, তাহলে উপরিকাঠামোটা টিকে থাকতে পারে না। তো তাহলে সংবিধানের 65 অনুচ্ছেদের লঙ্ঘন হবে যদি স্থানীয় সরকার নির্বাচনগুলো দ্রুত না করা হয়, যদি প্রশাসক দিয়ে পরিচালনা করা হয়। শুধু তাই নয়, 59 অনুচ্ছেদ লঙ্ঘন করা হবে। পাশাপাশি যে একটা আদালতের মামলার রায় আছে, হাইকোর্টের রায় আছে, যে বিএনপির গত বিএনপি আমলে একটা কি বলে প্রজ্ঞাপন জারি হয়েছিল। এই প্রজ্ঞাপনের মাধ্যমে জেলা মন্ত্রীর পদ সৃষ্টি করা হয়েছিল, জেলা মন্ত্রী। এরপরে আনোয়ার হোসেন মঞ্জু মামলা করে দিয়েছিলেন যে জেলা মন্ত্রী থাকার কারণে
আমি ভান্ডারিয়া উপজেলায় আমার নির্বাচনী এলাকায় স্থানীয় উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারছি না। তখন বাংলাদেশ হাইকোর্টের একটা বেঞ্চ রায় দিয়েছে, ওই ওই প্রজ্ঞাপনটাকে তারা অসাংবিধানিক ঘোষণা করেছে। পাশাপাশি তারা ঘোষণা করেছে যে মন্ত্রী, এমপি, হুইপ এদের কারোই স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ নয়, সংবিধানের লঙ্ঘন। তো তাহলে সংবিধান লঙ্ঘন করছে, আদালতের নির্দেশ লঙ্ঘন করছে। শুধু তাই নয়, আরেকটা বিখ্যাত মামলা আছে যে কুদরত হলাই পনির বনাম বাংলাদেশ। আপনারা কারো কারো মনে আছে 1991 সালে যে উপজেলা পরিষদ বাতিল করা হয়েছিল, একজন ভদ্রলোক কুদরত হলাই পনির সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন, তিনি মামলা করেছেন। মামলা করার পরে সে 92 সালে আমার যতটুকু মনে পড়ে সেটা রায় হয়েছিল কুদরত হলাই পনির বনাম বাংলাদেশ, এবং ওই মামলা রায় দিয়েছেন জাস্টিস শাহাবুদ্দিন। পুরো ওই যে ফুল কোর্টের রায়। তারা বলছে যদি সরকারি কর্মকর্তা কিংবা অন্য কাউকে দিয়ে এই স্থানীয় সরকার প্রতিষ্ঠান চালানো হয় তাহলে এগুলো রাখা দরকার নেই, তার মানে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে এগুলো চালাতে হবে। তো এই ওই মামলার রায়েরও পরিপন্থী। শুধু তাই নয়, তখন তারা বলছেন যে তখন স্থানীয় সরকার নির্বাচন 6 মাসের মধ্যে সবগুলো নির্বাচনের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, এই যে নির্বাচন নিয়ে যে গড়িমসি এবং প্রশাসক নিয়োগ করা, এগুলো কিন্তু বিএনপির 31 দফার পরিপন্থী, তাদের নির্বাচনী ইশতেহারের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তো এই অবস্থা। তো এখন আমাদের যদি আমরা গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে চাই, কার্যকর করতে চাই, তাহলে কিন্তু আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এই আরেকটা জিনিস দেখলাম, এই যে এই সংসদেই এই কয়েকদিন আগে এপ্রিল মাসে আইন সংশোধন করেছে, অধ্যাদেশ সংশোধন করেছে যে দলীয় প্রতীকে কোনো নির্বাচন হবে না। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।